Good evening, my dear students. Welcome to the online class organized by Parul Academy from the house of Parul Prokashoni. শুভ সন্ধ্যা সকলকে। পারুল প্রকাশনী আয়োজিত এই অনলাইন ক্লাসে আমি আরও একবার পরীক্ষিত ঘোষ, মিলনপল্লী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহশিক্ষক। This class is for the students of class 11. আজ আলোচনা করব ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্যে। আমার প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করেছিলাম কর্মা নিয়ে, খুশবন্ত সিংয়ের লেখা একটি ছোট গল্প কর্মা নিয়ে আলোচনা করেছিলাম, প্রোজ পিস from the syllabus of class 11. তোমাদের সিলেবাসের যে কবিতাগুলো রয়েছে তার মধ্যে থেকে কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, ডে ব্রেক, ব্রাদারহুড, দ্য সিক রোজ এবং মিটিং অ্যাট নাইট, এই 5টি পোয়েম রয়েছে। এটা তোমরা ইতিমধ্যেই জানো, সকলেই অবগত। 5টি প্রোজ এবং 5টি পোয়েম। পোয়েমের মধ্যে থেকে আমি আলোচনা করেছিলাম তোমাদের সাথে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর ডে ব্রেক কবিতাটি নিয়ে। আজ আলোচনা করছি তোমাদের জন্যে মিটিং অ্যাট নাইট নিয়ে, একটি খুব ভালো কবিতা, তোমাদের সকলের মন জয় করবে। কারণ এই কবিতার লেখক যিনি, দ্য পোয়েট অফ দিস পোয়েম, রবার্ট ব্রাউনিং, আ গ্রেট নেম ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। আমরা প্রত্যেকেই কম বেশি এই নামটি ভীষণভাবে আমাদের পরিচিত, আমরা চিনি, জানি। রবার্ট ব্রাউনিং, ইংরেজি সাহিত্যের ইতিহাসে যার অবদান অনেকটাই, এবং একটা বিশেষ জায়গা রয়েছে যে জায়গাটার জন্য রবার্ট ব্রাউনিংকে একটু আলাদাভাবেই আমাদের আলোচনা করতে হবে তাকে নিয়ে। তার লেখা কবিতা আমরা আলোচনা করছি আজ, মিটিং অ্যাট নাইট। কি এই টাইটেলটির অর্থ? খুব সহজ, খুব সাধারণ। মিটিং অ্যাট নাইট, রাত্রিবেলার সাক্ষাৎ। অর্থাৎ দিস পোয়েম ইজ অল অ্যাবাউট আ সিক্রেট মিটিং বিটুইন দ্য টু লাভার্স। আমরা কর্মাতে অনেক ঝগড়া ঝামেলা করেছি, অনেক অপমানিত হয়েছি, অনেক বাজে আলোচনা করেছি কর্মাতে। এবার একটু ফিরে আসি আবার অন্য ছন্দে, আমরা ফিরছি ভালোবাসার ছন্দে। এবং এই মিটিং অ্যাট নাইট ইটস আ পপুলার লাভ পোয়েম, ভালোবাসার কবিতা। মিটিং অ্যাট নাইট লিখেছেন রবার্ট ব্রাউনিং। তাহলে প্রথমেই আমরা কবি পরিচিতি সেরে নিই। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অবশ্যই বলবো টেক্সট বই এই ক্ষেত্রে রাখার জন্যে, বরাবরই বলি। কিন্তু এই কবিতাগুলো পড়ার ক্ষেত্রে প্রতিটি লাইনের যে শব্দগুলো, তার কিন্তু এমনি শব্দের যা অর্থ, তার থেকে এক্ষেত্রে কিন্তু ভিন্ন শব্দের অর্থ বহন করে। কবিতার অর্থগুলো প্রত্যেকটি has been used as a symbol. The words have been used as a symbol. তাহলে আমাদের কি করতে হবে? ওটা এলাবোরেট করতে হবে, আমাদের আরো ভালো করে তার অর্থগুলো বুঝতে হবে। আদারওয়াইজ you would not be able to attend all the MCQ, SAQ or LAQ questions. সেগুলো বুঝতে হবে প্রত্যেকটি শব্দ, এবং এখানে বেশ ভারী ভারী কিছু শব্দ রয়েছে যার অর্থ অনেক ভারী, তো সেগুলোকে ক্লিয়ার করতে হবে। তাহলে আর পরবর্তীতে কনফিউশনও থাকবে না কোনো, আর পড়ার সময়ও কোনো জটিলতা থাকবে না। তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো অবশ্যই টেক্সট বইটি পাশে রাখতে। আমি টেক্সটে যাচ্ছি, তবে তার আগে কবি পরিচিতি আমাদের। হু ইজ দ্য পোয়েট অফ দিস বিউটিফুল পোয়েম? This beautiful love poem, Meeting at Night, this poem is written by Robert Browning. Who is Robert Browning? Robert Browning was an English poet of Victorian age. এই ভিক্টোরিয়ান এজটা একটু বলি, তোমরা যদিও এই ক্ষেত্রে এই এজ সম্পর্ক নিয়ে এখনই ভীষণভাবে ওয়াকিবহাল নও, তাহলেও বলতে হয় অ্যালফ্রেড টেনিসনের নাম তোমরা শুনেছ। সেই একেবারে সমসাময়িক অ্যালফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, এই নামগুলো ইংরেজি সাহিত্যে ভিক্টোরিয়ান এজে, ভিক্টোরীয় যুগে
ভীষণ বড় অবদান এখানে রেখে গেছেন তারা। তো রবার্ট ব্রাউনিং বিলংস টু দ্যাট ভিক্টোরিয়ান এজ, দ্যাট মিনস হি ইজ ফ্রম 19th সেঞ্চুরি, 19 শতকের একেবারেই কবি আমাদের রবার্ট ব্রাউনিং। তার চিন্তাভাবনা আমাদের আজকের এই আমাদের জেনারেশনের চিন্তাভাবনার সাথে খুব একটা তফাৎ বোধহয় মনে হয় না আছে, অনেকটা মিল পাওয়া যাবে। দেখো তোমরা বেশ উৎসাহিত হবে তার কথাগুলো বুঝলেই, তার কবিতার প্রতিটি শব্দের অর্থগুলো বুঝতে পারলেই। রবার্ট ব্রাউনিং ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার অফ 1812, 1812 সালে তার জন্ম। রবার্ট ব্রাউনিং ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, আগেই বললাম, অ্যান্ড হি ইজ ফ্রম ভিক্টোরিয়ান এজ। কেন তার সম্পর্কে এত কথা? রবার্ট ব্রাউনিং ইজ ফেমাস ফর আ নিউ পোয়েটিক ফর্ম। এই লাইনটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রবার্ট ব্রাউনিং সম্পর্কে জানতে গেলে। রবার্ট ব্রাউনিং সম্পর্কে আলোচনা করতে গেলে এই কথাটি ছেড়ে আলোচনা করা কখনোই সম্ভব নয়। দিস গ্রেট নেম রবার্ট ব্রাউনিং is famous for a new literary form, for a new poetic form. What is that poetic form? Actually, Robert Browning was in search of that new poetic form. রবার্ট ব্রাউনিং খোঁজ করছিলেন একটা নতুন কিছু আমি নিয়ে আসব, আধুনিক পুনরাধুনিক, এই যে ধীরে ধীরে এই যে আন্দোলনগুলো, মানে আমিও কিছু নিয়ে আসব, নতুন কিছু। আর তার অন্বেষণ করতে করতে হি বিকেম সাকসেসফুল অ্যান্ড হি ইন্ট্রোডিউসড দ্য নিউ পোয়েটিক ফর্ম ড্রামাটিক মনোলগ। এটা আশা করি অনেকেরই জানা এই নামটি, ড্রামাটিক মনোলগ। কবিতার একটি আলাদা জেনার, এটা বেশ খুব জনপ্রিয় হয়েছে ড্রামাটিক মনোলগ। এর স্রষ্টা কিন্তু রবার্ট ব্রাউনিং। অনেকেই রয়েছেন যারা কবিতা লিখছেন, আমাদের উদ্দেশ্যে দিচ্ছেন, আমরা পাঠ করছি, কিন্তু এক্ষেত্রে একটা আন্দোলন বলা যেতে পারে রবার্ট ব্রাউনিংয়ের, যিনি আমাদের জন্য ড্রামাটিক মনোলগ নিয়ে এসেছিলেন। এই ড্রামাটিক মনোলগের অর্থ কী আমরা তাতেও আসছি, তবে তার আগে কবি পরিচিতি আরেকটু বলে নিই। অ্যান্ড রবার্ট ব্রাউনিং তার যে বিখ্যাত কিছু কাজ, সাম অফ হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড দ্য লাস্ট রাইড টুগেদার, একটা বিখ্যাত কবিতা, দ্য লাস্ট রাইড টুগেদার। ইটস আ ফেমাস ড্রামাটিক মনোলগ, পপুলার ড্রামাটিক মনোলগ। অ্যানাদার ওয়ান ইজ মাই লাস্ট ডাচেস, ইজ অ্যান এক্সাম্পল অফ ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগের একেবারেই এই উদাহরণ হিসেবে দ্য লাস্ট রাইড টুগেদার আর মাই লাস্ট ডাচেস অবশ্যই পড়া দরকার এবং ভীষণভাবেই জনপ্রিয়। তাহলে বোঝা গেল রবার্ট ব্রাউনিং ভিক্টোরীয় কবি, ইংলিশ পোয়েট, অ্যান্ড হি ইন্ট্রোডিউস দিস নিউ পোয়েটিক ফর্ম ড্রামাটিক মনোলগ। এই একটু বলে নিলাম রবার্ট ব্রাউনিং সম্পর্কে। এগুলো পরীক্ষায় আসবে না ভাই, তবে একটু আমাদের জেনে রাখা প্রয়োজন কে সেই রবার্ট ব্রাউনিং, এত বিখ্যাত নাম। আমরা ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে জেনেছি যখন কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ পড়েছি। প্রতিটি কবি সম্পর্কে আমাদের জানা উচিত, তবে এই ক্ষেত্রে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম শেক্সপিয়ার, রবার্ট ব্রাউনিং, অ্যালফ্রেড টেনিসন, জন কিটস, পার্সি বিশি শেলি, এই নামগুলো কিন্তু আলাদা জায়গা, এগুলো একটু আলোচনা করতেই হয় আমাদের। রবার্ট ব্রাউনিংয়ের আরেকটা জায়গা বলে রাখি, তোমরা খারাপ বলবে না ভালো বলবে জানি না, রবার্ট ব্রাউনিং ওয়াজ আ ট্রু ফ্যান অফ হিজ ওয়াইফ বলা যেতে পারে। হি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য পোয়েট্রি অফ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। ইনি হচ্ছেন ওয়াইফ অফ রবার্ট ব্রাউনিং। স্যার কেন আপনি এই হাজব্যান্ড ওয়াইফ আবার চলে এলেন? কারমাতে এক তো এই স্যার মোহনলাল, তারপর লক্ষ্মীলাল, এই নিয়ে অনেক কেলেঙ্কারি হলো, তারপর আবার না, এক্ষেত্রে ওরকম কেলেঙ্কারিটা হয়নি। দেখো ভালো লাগবে, রবার্ট ব্রাউনিং তার যে ওয়াইফ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, তিনিও কিন্তু একজন বিখ্যাত কবি। সমস্যা কি ছিল, এই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের যে বাবা ছিলেন, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের বাবা, ফাদার অফ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, হি ডিডন্ট লাইক দিস। এই যে লাভ অ্যাফেয়ার, যেটা ভালোবাসা, এই প্রেম কাহিনী, এইসব কিন্তু তার পছন্দ নয়। কোনো বাবারই পছন্দ হওয়াটা স্বাভাবিক নয়। তো এই ক্ষেত্রে রবার্ট ব্রাউনিং যাকে ভালোবাসতেন, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, তার যে বাবা, তিনি কিন্তু এগুলোর একেবারে ভীষণভাবেই, হি ওয়াজ ভেরি মাচ এগেনস্ট অফ অল দিস। সেই ক্ষেত্রে কি হতো, রবার্ট ব্রাউনিং তো ভালোবেসে ফেলেছেন, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের কবিতা তাকে ভালোবাসতে বাধ্য করেছে। তো তারা কি করতেন, এই সিক্রেট মিটিং হতো তাদের সঙ্গে। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং অ্যান্ড রবার্ট ব্রাউনিং, দ্য টু লাভার্স, মেট সিক্রেটলি, প্রাইভেটলি, খুব গোপনে, যাতে কেউ জানতে না পারে, এইভাবে দেখা সাক্ষাৎ করতেন। এবং ধীরে ধীরে কি করলেন, একটা সময় তো এর পরিণতি আনতে হবে, শেষ পরিণতি আর কি। তো সেটা কি হলো, ফাইনালি রবার্ট ব্রাউনিং ডিড দ্যাট জব। কি করেছিলেন, সেই ওই অনেকটা ফাল্গুনী পূর্ণিমা রাতের মতন ওরকম একটা ঘটনা হয়ে গেল।
রবার্ট ব্রাউনিং অ্যান্ড এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং বোথ র্যান অ্যাওয়ে। এলোপমেন্ট যেটাকে বলা হয়, পলায়ন করলেন দুজনে মিলে। এবং পলায়ন করার পর তাদের এই যে লাভ স্টোরি, এই যে ব্যাপারটা, এটা বললাম এই কারণে এই কবিতার সাথে কোথাও একটা জায়গায় কেন মিল পাওয়া যায়। দেখো ধীরে ধীরে বলছি। তো রবার্ট ব্রাউনিং সম্পর্কে এই জেনে রাখো, রবার্ট ব্রাউনিং অ্যান্ড হিজ ওয়াইফ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। এই কবিতাটির ক্ষেত্রে প্রয়োজন আছে বলে আমি ওনার এই প্রাইভেট জায়গাটুকু নিয়ে এলাম তুলে। মিটিং অ্যাট নাইট, তাহলে কি স্যার ড্রামাটিক মনোলগ? অবশ্যই, রবার্ট ব্রাউনিং তো ড্রামাটিক মনোলগের স্রষ্টা। না, সব কিছু তাই নয়, কিছু লিখেছেন ড্রামাটিক মনোলগ, কিছু এমনিও লিখেছেন। মিটিং অ্যাট নাইট নিয়ে অনেক স্টুডেন্টরা কিন্তু এখানে কনফিউশনে পড়ে যায় যে মিটিং অ্যাট নাইট ইজ আ ড্রামাটিক মনোলগ। নো, নট অ্যাট অল, ইট ইজ নট ড্রামাটিক মনোলগ। এমসিকিউতে কিন্তু আসে এটা। ওই রবার্ট ব্রাউনিং সম্পর্কে আমরা কিছু না কিছু জানলেও এইটুকু জানি যে ড্রামাটিক মনোলগ। আর যখনই মিটিং অ্যাট নাইট থেকে প্রশ্ন আসছে হোয়াট কাইন্ড অফ পোয়েম ইট ইজ, মিটিং অ্যাট নাইট ইজ আ ড্রামাটিক মনোলগ। নো, নট অ্যাট অল, দিস ইজ নট ড্রামাটিক মনোলগ, ইট ইজ ড্রামাটিক লিরিক বলা যেতে পারে। ডোন্ট বি কনফিউজড, ড্রামাটিক লিরিক বলা যেতে পারে, নট ড্রামাটিক মনোলগ। ক্লিয়ার হচ্ছে তো? এটা ড্রামাটিক মনোলগ নয়, ড্রামাটিক লিরিক। তুই বলতে পারো ইটস অ্যান অটোবায়োগ্রাফিক্যাল অলসো, বলা যেতে পারে কিছুটা ক্ষেত্রে, কিন্তু এটা একটা লাভ পোয়েম আর এটা ড্রামাটিক লিরিক। ইটস আ লিরিক পোয়েম, নট ড্রামাটিক মনোলগ। কেন নয় তাও বলছি। এইবারে আসি, ড্রামাটিক মনোলগ কাকে বলে? ড্রামাটিক অর্থাৎ নাটকীয়, মনোলগ অর্থাৎ একক ভাষণ। এই একক ভাষণটা কি? মনোলগ, লগ অর্থাৎ কি? ডায়ালগ থেকে লগ, LOGOU ই, মনোলগ, MONOLOGUE, মনোলগ অর্থাৎ ডায়ালগ থেকে, লগ থেকে ডায়ালগ, এই ব্যাপারটা। আর মনো মানে কি? মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, সেপ্টা, এইসব আমরা জানি। তো এই মনো মানে হচ্ছে সিঙ্গেল, ওয়ান। ড্রামাটিক মনোলগ মানে কি বুঝলে? নাটকীয় একক ভাষণ, অর্থাৎ একজন এখানে স্পিকার আছেন, ওয়ান সিঙ্গেল স্পিকার হু ডেলিভার্স ডায়লগ, ডায়লগ ডেলিভার করছেন। অ্যান্ড আরেকটা কন্ডিশন কি থাকবে এই ড্রামাটিক মনোলগে? যেমন সনেটের আমরা জেনেছি, কম্পোজড আপন ওয়েস্ট পৃষ্ঠা পড়তে গিয়ে জেনেছি দিস ইজ আ ফাইন সনেট। আর সনেট মানে আমরা জেনেছি সনেট ইজ আ শর্ট লিরিক পোয়েম অফ 14 লাইন্স উইথ আ পারফেক্ট রাইম স্কিম। সব কিছুতে একটা কন্ডিশন আছে, তো ড্রামাটিক মনোলগেরও একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? তারপরে এক তো আমি বললাম এই যে একজন সিঙ্গেল স্পিকার, আরেকটা হলো একজন সাইলেন্ট লিসেনার থাকবে, ওয়ান সাইলেন্ট লিসেনার থাকবেন, একজন শ্রোতা থাকবেন যিনি কিচ্ছু বলবেন না, তার কোনো রিয়াকশন আমরা পাবো না। তিনি চুপচাপ শুনে যাবেন সেই যে স্পিকার, তার যে বক্তব্য, তার যে কথোপকথন, তার যে নিজের ডিজায়ার হতে পারে, যা কিছু হোক না কেন, সব কিছু তিনি শেয়ার করবেন। আর ওই যে লিসেনার, একজন লিসেনার আছেন বসে চুপচাপ, তিনি শুধু শুনবেন। মাই লাস্ট ডাচেস অ্যান্ড লাস্ট রাইড টুগেদার, এইসব কিন্তু ওই ড্রামাটিক মনোলগের উদাহরণ, এবং পড়লে বোঝা যাবে যে কন্ডিশনগুলো ফুলফিল করে। বাট হিয়ার মিটিং অ্যাট নাইট, এই কবিতাটি কিন্তু সেই কন্ডিশন ফুলফিল করছে না। আমরা পড়ি তাহলে তোমরা বুঝতে পারবে। চলো, ইন্ট্রোডাকশন অনেক বড় হয়ে গেল। তাহলে ড্রামাটিক মনোলগ এটা নয়। মিটিং অ্যাট নাইট ইজ আ লাভ পোয়েম, পপুলার লাভ পোয়েম, অটোবায়োগ্রাফিক্যাল। আমি বলেছি দিস পোয়েম ইজ অটোবায়োগ্রাফিক্যাল বলা যেতে পারে। অ্যান্ড দিস পোয়েম ইজ অল অ্যাবাউট কি আছে? আ লাভার হ্যাজ আ স্ট্রং ডিজায়ার টু মিট হুম, টু মিট হিজ বিলাভেড অ্যাট নাইট। কখন? রাত্রিবেলায়। দ্য লাভার হ্যাজ আ স্ট্রং ডিজায়ার, তার একটা ভীষণ ইচ্ছে জন্মেছে তার বিলাভেডের সঙ্গে, তার যে সঙ্গিনী রয়েছেন তার সাথে সাক্ষাৎ করবেন। সেটা গোপন, প্রাইভেট, সিক্রেট। আর সেটা কখন হয়েছে? অ্যাট নাইট। নাইট অর্থাৎ অন্ধকারের সেই গোপন সাক্ষাৎ। তাহলে চলো এবার কবিতাতে চলে যাই। মিটিং অ্যাট নাইটের প্রথম লাইন, দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড। কি আছে? প্রত্যেকটি শব্দ কিন্তু অর্থ বহন করছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। দ্য গ্রে সি, গ্রে মানে আমরা জানি স্যার, বলার দরকারও নেই, ঠিক আছে, কিন্তু এখানে অন্য অর্থ আছে। গ্রে মানে তো ধূসর, অ্যাশ কালার, বুঝলাম, কিন্তু এখানে গ্রে মানে ইউ হ্যাভ টু নোট ডাউন ইভিনিং, সান্ধ্যকালীন যে একটা আমাদের সিচুয়েশন যখন তৈরি হয়, সন্ধ্যা নেমে আসে, তখন যে কালারটা, সেটাকে গ্রে বলা যেতে পারে। সেই ব্যাপারটাকে গ্রে বলা হয়েছে এখানে। দ্যাট মিনস ইট ইন্ডিকেটস দ্যাট টাইম, ইট সাজেস্টস, দিস গ্রে ওয়ার্ড সাজেস্টস দ্য ইভিনিং টাইম, সান্ধ্যকালীন, দ্য গ্রে সি। তাহলে সেই ধূসর বর্ণের সমুদ্র, অর্থাৎ সান্ধ্যকালীন যে ধূসর বর্ণ তো আর সমুদ্র হতে পারে না। সমুদ্রে কি হয়েছে? সেই দিনের আলোটা তো নেই, সন্ধে নেমেছে, এবং তাতে করে এই সন্ধ্যের সময়তে সমুদ্রের এরম ধূসর বর্ণের আমাদের অনেকটা লাগছে সেই সময়টা। তার মানে বুঝতে পারছি জাস্ট সন্ধে হয়েছে, অ্যান্ড রবার্ট ব্রাউনিং ওয়াজ ভেরি মাচ ইগার টু মিট হিজ বিলাভেড আফটার দিস ইভিনিং। এই যে সন্ধে পার হবে, রাত যত অন্ধকার হতে থাকবে, আমার তত সেই সাক্ষাৎ করার সময় এগিয়ে আসছে। আই এম ইগারলি ওয়েটিং।
এটাই খুব স্বাভাবিক। দুজন এখানে প্রেমিক প্রেমিকা রয়েছেন, বোথ দ্য লাভার্স আর ইগার, দুজনেই ভালোবাসে দুজনকে, তো খুব স্বাভাবিক সেই সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন দুজন। আমরা আজকে শুধুমাত্র অল গোয়িং টু ডিসকাস অ্যাবাউট লাভ, অনলি লাভ, ভালোবাসা ছাড়া আমরা আজ কোনো নোংরা গল্প আলোচনা করব না। কর্মাতে যা কিছু আলোচনা করেছি সব ভুলে যাও, এখন শুধু ভালোবাসার কথা হবে। অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড, সেই লাইনেই দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড, আবার সেই ব্ল্যাক, লং মানে তো দীর্ঘ, বোঝাই যাচ্ছে। ব্ল্যাক আছে দেখো, ব্ল্যাক মানে তো কালো বুঝলাম, কিন্তু এখানে তো অন্য মানে, ব্ল্যাক ল্যান্ড রয়েছে, অর্থাৎ ডার্ক আউটসাইড, অল অ্যারাউন্ড ডার্ক আউটসাইড, একেবারে বাইরে অন্ধকার কালো হয়ে গেছে। সন্ধ্যের পরে যে রাত্রি নেমেছে সেই সময়টায় আমার বাকি যে ল্যান্ড রয়েছে সেটা অন্ধকার হয়ে গেছে, সমুদ্র ধূসর বর্ণ ধারণ করেছে। এখানে দুটো এমসিকিউ থেকে গেল, এসএকিউ হতে পারে। দ্য গ্রে সি, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য সি? গ্রে। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ল্যান্ড? ব্ল্যাক। এবার এসিকিউ কি হতে পারে? ব্ল্যাক ল্যান্ড সাজেস্টস হোয়াট? ডার্ক আউটসাইড, এটা। আচ্ছা, তারপর দেখো, তাহলে এখানে আমরা বুঝতে পারছি, আমরা গেস করতে পারছি যে সিক্রেসি অফ দ্য জার্নি, দ্য স্পিকার। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি স্যার, তাহলে কি রবার্ট ব্রাউনিং এর নিজের কাহিনী এখানে তুলে ধরছেন? না, মোটেও আমরা এটা বলবো না, কিন্তু এটাও একটা তর্কের জায়গা। এই যে কবিতাটি আমরা পড়ছি, এটা কি রবার্ট ব্রাউনিং এর পুরো বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে? বলা যেতে পারে, কিছুটা অর্থ এখানে মিল আমরা পাই। রবার্ট ব্রাউনিং এর যে সেই সাক্ষাৎ, গোপন সাক্ষাতের সময়তে যা যা ঘটনা ঘটতো তা কিছুটা হলেও এখানে তুলে ধরার চেষ্টা করেছেন, বাট উই কান্ট অ্যাসিওর এনিওয়ান দ্যাট ইটস রবার্ট ব্রাউনিং, দ্য স্পিকার ইজ দ্য পোয়েট হিমসেলফ। নো, নট অ্যাট অল, এটা বলতে পারি না আমরা। কেউ একজন তো ধরে নিই রবার্ট ব্রাউনিংই ধরো, আমাদের পড়ার সুবিধে হবে পড়ার ক্ষেত্রে। তো রবার্ট ব্রাউনিং কি করেছেন বলা যেতে পারে যে সেই ধূসর বর্ণের সমুদ্র, সন্ধে নেমেছে, অন্ধকার হয়েছে, তখন তিনি কি করছেন, এখনো তিনি বলেননি কি করছেন, তিনি শুধু আউটসাইড যে ব্যাপারটা সেটাকে তুলে ধরার চেষ্টা করছেন, ডেসক্রাইবিং। অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন, এবং কি আছে? ইয়েলো, আবার একটা কালার আছে দেখো এখানে, ইয়েলো হাফ মুন আছে। হাফ মুন অর্থাৎ অর্ধচন্দ্র, হাফ মুন আছে দেখো, মুন আমরা বুঝতেই পারছি, হাফ মুন। অ্যান্ড লো, এবং লো রয়েছে, অর্থাৎ চাঁদটা জাস্ট কি হচ্ছে এখানে বলা যেতে পারে এরকম যে উঠছে, সবে উঠছে। হ্যাঁ, কেউ একজন বলেছেন গ্রে সাজেস্ট লোনলিনেস, এটাও হতে পারে। গ্রে অনেক অর্থ বহন করে, এখানে সেই অন্ধকার, নির্জন, একাকিত্ব এসব থাকছে অবশ্যই। অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো, এই যে হলুদ বর্ণের যে হাফ মুন, চাঁদটা হাফ রয়েছে, তার মানেটা কি বোঝাচ্ছে? ইট ইজ রাইজিং ফ্রম দ্য হরাইজন, জাস্ট উঠছে, দিগন্তে দেখা যাচ্ছে চাঁদটা সবে উঠছে, এবং সেই সময়টায় কালারটা কি রয়েছে? ইয়েলো। এই ইয়েলো একটা কিন্তু কালার আবার সেই সাজেস্ট করছে কি বলতো? ইন্টেন্স প্যাশন, এখানে বলা যেতে পারে ইয়েলো সাজেস্ট ইন্টেন্স প্যাশন, একটা বলা যেতে পারে ভীষণ সেই প্যাশনের ব্যাপারটা কাজ করছে। হাফ মুন লার্জ অ্যান্ড লো, লার্জ কেন, বড় কেন? জাস্ট সবে এই কি হচ্ছে? ইট ইজ জাস্ট রাইজিং ফ্রম দ্য হরাইজন, একেবারে আর্লি ইভিনিং বলা যেতে পারে, জাস্ট সন্ধে হয়েছে সেই সময়টার কথা। আশা করি ক্লিয়ার হচ্ছে দুটো লাইন, আমি খুব আস্তে আস্তে পড়ার চেষ্টা করছি। তো এই হলো ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো, এরকম একটা পরিস্থিতি। তারপর কি হয়েছে? অ্যান্ড দ্য স্টার্টলড মানে আমরা জানবো, স্টার্টল অর্থাৎ চমকিত, চমকে ওঠা, এরকম কিছু, কে চমকাচ্ছে? অ্যান্ড দ্য স্টার্টলড লিটল ওয়েভস, ছোট ছোট ওয়েভস অর্থাৎ ঢেউ, ছোট ছোট ঢেউগুলো কি করছে? ওয়েভস দ্যাট লিপ অর্থাৎ জাম্প করছে। তো এই যে ছোট ছোট ঢেউগুলো হঠাৎ করে জাম্প করা, এবং তারা কি হচ্ছে? চমকে উঠছে। স্টার্টেলড অর্থাৎ চমকে ওঠা, সারপ্রাইজড বলা যেতে পারে, দে আর সারপ্রাইজড। আর ওয়েভসকে এখানে দেখো, তারা চমকে ওঠা, এটা কোন অর্থে কিভাবে ব্যবহার করা যেতে পারে? চমকে যাওয়া, একটা ওয়েভ কি করে চমকে যেতে পারে? ইট ইজ পার্সনিফাইড হেয়ার, দিস ওয়েভ ইজ পার্সনিফাইড হেয়ার। হোয়াট ইজ পার্সনিফিকেশন আমরা আগেও আলোচনা করেছি। হোয়াট ইজ পার্সনিফিকেশন আমরা আলোচনা করেছি, ডে ব্রেক পড়তে গিয়ে উইন্ডকে কিন্তু আমরা জেনেছি পার্সনিফাই করা হয়েছে। অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট ইজ গিভেন অল দ্য অ্যাট্রিবিউটস অফ অ্যান অ্যানিমেট অবজেক্ট। তো সেটা হচ্ছে এই পার্সনিফিকেশন, প্রাণ দিয়ে দেওয়া হয়েছে ওয়েভের মধ্যে। সেই ওয়েভ কি হচ্ছে? হঠাৎ করে চমকে গেছে এবং লাফিয়ে উঠছে। কখন চমকে উঠলো? ইন ফায়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিপ। দেখো ফায়ারি রিংলেটস আছে, এর অর্থ আবার বোঝাতে হবে। বেশ প্রতিটি শব্দ ধীরে ধীরে একদম বোঝার চেষ্টা করো, অনেক অর্থ বহন করছে এখানে। এখানে আবার ফায়ারি রিংলেটস অর্থাৎ ফায়ার থেকে ফায়ারি রিংলেটস, ফায়ার কি সিম্বল সাজেস্ট করতে পারে? ফায়ার সাজেস্টস
রোমান্টিক লাভ বলা যেতে পারে। ফায়ার, একেবারে ইয়েলো কালার, সেই ফায়ারের ব্যাপারটা, ইটস আ সিম্বল ইউজড হিয়ার অ্যাজ আ রোমান্টিক লাভ বলা যেতে পারে। একদম রোমান্স রয়েছে এখানে, সেই ফ্যারি রিংলেটস, এবং সেই রিংলেটস মানে কি, স্মল কার্লস বলা যেতে পারে। রিংলেটসের অর্থ তোমাদের নিচেও দেওয়া আছে, স্মল রিং, ছোট ছোট কোকড়ানো, এরকম চুল যেমন কুকড়ে কুকড়ে থাকে, সেই কোকড়ানোর মতন কি হচ্ছে, কোন জিনিসগুলো আমি পড়ে নিই আবার। ফ্রম দেয়ার স্লিপ, তারা ঘুম থেকে জাস্ট জেগে উঠেছে। কারা ঘুমিয়েছিল, অর্থাৎ দ্য সি ওয়াজ স্লিপিং, ইট ওয়াজ ভেরি মাচ কাম অ্যান্ড দ্য ওয়েভস ওয়ার অলসো স্লিপিং। এরা সবাই শান্ত ছিল, চুপচাপ ঘুমিয়েছিল। এবার যখন এই স্পিকার যখন জার্নিটা শুরু করলেন, তখন এদের ঘুম ভেঙে গেল, এবং ঘুম ভেঙে যাওয়ার কারণটা কি, চমকে উঠলো যে কেউ একজন এসেছে এবার নৌকা নিয়ে বা বোট নিয়ে তারা চলছেন, যাত্রা করছেন, এবং তারা ঘুম ভেঙে গিয়ে চমকে উঠে এরম লাফিয়ে লাফিয়ে উঠছেন। কিসের মতো লাফিয়ে উঠছে তারা, ইন ফ্যারি রিংলেটস, এই আগুনের ফুলকির মতো বলা যেতে পারে। আগুনের ফুলকির যে বলয়, সেই বলয়ের মতন এরা উঠছে, এবং সেগুলো কি হচ্ছে, উঠছে না শুধু, লাফাচ্ছে। দেখো লিপ আছে, লিপ মানে মনে রাখো আবার জাম্প। তারা লাফাচ্ছে, আগুনের ফুলকিগুলো একেবারে বলয়ের মতো লাফিয়ে লাফিয়ে উঠছে। সেগুলো কি, ইনসাইড দ্য স্পিকার, তার ভেতরে যে কাজ করছে, সেই প্যাশন, সেই রোমান্স, যে তার মধ্যে যে সেই অপেক্ষা, কতক্ষণে আমি গিয়ে পৌঁছবো, সেই জিনিসগুলো তার ভেতরেও সেইগুলো কাজ করছে, সেই উৎকণ্ঠাগুলো কাজ করছে, যে অ্যাট দ্য এন্ড অফ মাই জার্নি আই উড বি সাকসেসফুল অর নট টু মিট মাই বিলাভেড। আমি তার সাথে দেখা করতে পারবো তো। এখানে তো আতঙ্ক রয়েছে, এখানে তো উৎকণ্ঠা রয়েছে, প্যানিক কাজ করছে, ভেরি মাচ প্যানিক স্ট্রাইকার, খুব স্বাভাবিক, তিনি আতঙ্কিত। রাত্রিবেলায় তো আমি বেরিয়েছি একটা গোপন সাক্ষাৎ করতে, আদৌ আমি সাকসেসফুল হব তো। তো এই প্রতিটি শব্দ দেখো, এই হিয়েলো হাফ মুন, এই লার্জ, এই লো, এই তোমার ফ্যারি রিংলেটস, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে অর্থ বহন করে এইভাবেই। কবির সাথে কোথাও কোথাও আমরা কিন্তু এভাবে বলতে পারি না যে কোনটা কোন অর্থ বহন করছে, তবে আমরা ধারণা করতে পারি যে এই শব্দগুলো বোধহয় এই অর্থে ব্যবহার করা হয়েছে। তারপর দেখো, অ্যাজ আই গেইন দ্য কোভ উইথ পুশিং প্রাউ, খুব আবার ধীরে ধীরে আমি বলছি, বোঝার চেষ্টা করবে। অ্যাজ আই গেইন, গেইন মানে কি, গেইন মানে রিচ, এখানে আমি পৌঁছলাম, গেইন অর্থ দেওয়া আছে, এখানে না দেওয়া নেই। গেইন অর্থাৎ আমি পৌঁছে গেলাম, রিচ বলা যেতে পারে। কোথায়, দ্য কোভ, কোভ মানেটা দেওয়া আছে, ন্যারো কেভ আছে এখানে। ন্যারো কেভ মানে কি, স্মল শেল্টার্ড বে বলা যেতে পারে, খাড়ি যেটাকে বলা হয়, খাড়ি। ধরো সেই সমুদ্র শেষ হলো, শেষ হওয়ার পরে যে সেই বালুময় এলাকা, তট, সেই জায়গাটা সিশোর বলা যেতে পারে, ছোট খাড়ি, সেখানে আমি সেই স্থানটি খুঁজে পেলাম। আমি এইখানে দেখো, এই আইটা কিন্তু অবশেষে আমরা এখন পেয়েছি। প্রথম 4টি লাইন কোথাও কিন্তু স্পিকার আমাদের ইন্ট্রোডিউসড হয়নি। এখানে অ্যাজ আই গেইন, এই 4টি লাইন কিন্তু এখানে ডেসক্রাইব করা হয়েছে। সেই বিউটিফুল সি বলো, হাফ মুন, লার্জ হাফ মুনকে বলো, ওয়েভসগুলোকে বলো, সবগুলোকে ডেসক্রাইব করা হলো। এবারে অ্যাজ আই গেইন দ্য কোভ উইথ পুশিং প্রাউ, আমি ধীরে ধীরে কি করলাম, কোভের কাছে এসে পৌঁছলাম, কেভের কাছে এসে পৌঁছলাম, সি শোরের কাছে এসে পৌঁছলাম। কিসের দ্বারা, উইথ পুশিং প্রাউ, পুশিং অর্থাৎ মুভিং ফাস্ট, আগুয়ান, সেই আমি ক্রমশ এগিয়ে চলেছি, ধাবমান আমি, আমার কে ধাবমান, প্রাউ রয়েছে দেখো। প্রাউ মানে কি, দ্য ফ্রন্ট অফ আ বোট, নৌকার সেই সামনের যে অগ্রভাগ, সূচালো যে অগ্রভাগ, সেই জায়গাটাকে, নৌকার সামনের যে সরু অংশটা, সেটাই তো আগে পৌঁছবে যাত্রা শেষ করে। তো সেই যাত্রা সম্পূর্ণ করে সেই অগ্রভাগ এসে ধীরে ধীরে পৌঁছলো কোথায়, ইট রিচড দ্য কোভ, কোথায় পৌঁছেছে, সি শোরে এসে পৌঁছেছে। অবশেষে আমি পেয়েছি আমার গন্তব্যস্থানের কাছাকাছি, আমি এগোচ্ছি, সমুদ্রযাত্রা আমি শেষ করছি। তারপর অ্যান্ড কুয়েঞ্চ ইটস স্পিড, কুয়েঞ্চ আছে দেখো। এবার কুয়েঞ্চ অর্থাৎ, এখানে আমি বলে রাখি, কুয়েঞ্চ অ্যাকচুয়ালি মানে কিন্তু স্যাটিসফাই। এখানে দেখবে তোমাদের টেক্সট বইয়ে লেখা রয়েছে হিয়ার স্লো ডাউন, এখানে স্যাটিসফাই নয়, এখানে পরিতৃপ্তি বলা যায় না, এখানে স্লো ডাউন, ধীরে ধীরে এ কি করছে, তার গতি কমেছে। যেহেতু আমি তীরে এসে পৌঁছেছি, এবার আমার গতি কমাতে হবে, আমি নেমে তারপর আমার অন্য যে গন্তব্য, ধীরে ধীরে আমি এগোবো সেই দিকটায়। তো কুয়েঞ্চ অর্থাৎ এখানে মনে রাখো, এখানে ঠিক আছে স্লো ডাউন, ধীরে ধীরে আমার গতি কমালাম। ইটস স্পিড, কিসের, আমার বোটের গতি কমালাম। অ্যান্ড আই আছে দেখো এখানে একটা আই, এটা এখানে আই মিনস শর্ট ফর্ম অফ ইন, পোয়েটিক ইউজেজ আছে এখানে। আই মিনস এখানে ইন, আই এখানে পোয়েটিক ইউজেজ আছে, এটা মনে রাখবে, শর্ট ফর্ম, এটা প্রিপোজিশন আছে ইন। স্পিড ইন দ্য স্ল্যাশি স্যান্ড, স্ল্যাশি স্যান্ড অর্থাৎ এই স্ল্যাশি মানে স্ল্যাশি বলতে কর্দমাক্ত,
কাদা মাখা সেই সমুদ্র শেষ করার পরে যে আমাদের যে তট যে তীর তার পাড়টা কি হবে, সমুদ্রে জল বারবার আসছে বালির মধ্যে এসে মিশে যাচ্ছে এবং সেটা অনেকটা কাদার মতন পা ঢুকে যায় না সমুদ্রের পাড়ে যখন আমরা হেঁটে যাই। তো এখানে কি হচ্ছে, স্ল্যাশি এরও কিন্তু একটা অর্থ বহন করে। কি অর্থ বহন করে? সেন্স অফ ক্লোজনেস, ইউ ক্যান সে সেন্স অফ ক্লোজনেস, কর্দমাক্ত, এই ব্যাপারটা সাজেস্ট করছে এখানে এই স্ল্যাশি ওয়ার্ডটা দিয়ে। সেন্স অফ ক্লোজনেস, এখন ওই সেন্সটা কাজ করছে আমার, অর্থাৎ আমি গভীর হচ্ছে আমার সম্পর্ক, আমি মিশে যেতে চাইছি আর কিছুক্ষণের মধ্যে উইথ মাই বিলাভেড, আমি আর কিছুক্ষণের মধ্যে মিলে যাব। এবং সেটা কোথায়? স্ল্যাশি স্যান্ড, ওই বালুময় সেই কর্দমাক্ত সেই এলাকাটি। এবং সেটা কি রয়েছে? সেটা ওয়েট অ্যান্ড মাডি বলা যেতে পারে, স্ল্যাশি অর্থাৎ ভেজা কাদা মাখা এরকম একটা জায়গা। তার মানে এখানে দ্য থার্স্ট অফ দ্য পোয়েট টু মিট হিজ বিলাভেড, এই যে তৃষ্ণা, এই তৃষ্ণার ব্যাপারটা এখানে কিন্তু বলা যেতে পারে, সেটা একটু হলেও কোথাও স্কুয়েন্সড বলা যেতে পারে, একটু স্লো ডাউন হলো। আমি সমুদ্র যাত্রা তো সম্পূর্ণ করেছি, এতটা পথ তো অতিক্রম করে এসেছি, দ্যাট মিনস আই এম অ্যাবাউট টু রিচ দ্যাট প্লেস where my love is living, where my love is waiting for me। রবার্ট ব্রাউনিং এর ক্ষেত্রে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং হতে পারে। তো এই যে ব্যাপারটা, এবার দেখো কুয়েন্স হলো, স্লো হলো, এবার আমার সমুদ্র কমপ্লিট, সমুদ্র যাত্রা আমি কমপ্লিট করেছি সাকসেসফুলি। এখানে 6 লাইনের একটা স্ট্যান্ডা আছে, নেক্সট স্ট্যান্ডাতে আমি যাব আরও একটা 6 লাইনের স্ট্যান্ডা, তাহলে দুটো স্ট্যান্ডা। প্রথম স্ট্যান্ডাতে আমরা মোটামুটি সমুদ্র যাত্রা কভার করলাম, দ্বিতীয় স্ট্যান্ডায় দেখো এত সহজে তো খুঁজে পাওয়া যাবে না, একটু যাত্রাটা বেশ স্ট্রাগলিং, সেটা বোঝাতে হবে। তো দেন a mile of warm sea scented beach, অবশেষে আমি সেই সি সেন্টেড বিচটাকে পেলাম, ওই কাদামাখা কর্দমাক্ত সেই জায়গাটা পার করে অবশেষে আমি সি শোরটাকে পেলাম, সি বিচটাকে আমি পেলাম। সি সেন্টেড অর্থাৎ সমুদ্র কি হয়েছে, সি সেন্টেড বিচ, সমুদ্রের গন্ধে স্নাত সেই বিচ, অর্থাৎ সমুদ্রের জল যেখানে মিশে গেছে সেই পাড়টা, ওখানে এখনো সমুদ্রের গন্ধ পাওয়া যায়, সেই সি সেন্টেড বিচে গিয়ে আমি পৌঁছলাম। দেন আ মাইল, 1 মাইল মিনস 1.6 কিলোমিটার, যাই হোক আমাদের অত চিন্তা করে লাভ নেই, 1 মাইল পথ অতিক্রম করলাম, আ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ। কি সেই 1 মাইল দীর্ঘ সেই সমুদ্র তট, সেই সি বিচ, সি শোর, সেটাকে আমি কমপ্লিট করলাম। কতখানি দীর্ঘ সেটা? 1 মাইল। সমুদ্র যাত্রা অনেকটা দীর্ঘ ছিল, সেটাকে কমপ্লিট করার পর আফটার কমপ্লিটিং দ্যাট সি ভয়েজ সাকসেসফুলি, নাও আই হ্যাভ টু ক্রস দ্যাট আ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ। উষ্ণ, এখনো সারা দিনের যে রোদের তাপে সেই উষ্ণ হওয়া সমুদ্র বিচ, আমি সেটাকে কভার করলাম। এই ওয়ার্ম আবার বুঝতেই পারছো, উষ্ণতা আমার মধ্যে কাজ করছে, উষ্ণ একটা সম্পর্ক আমাদের, উষ্ণতার মেলবন্ধনে আমরা মিশে যাব। আই এম দ্য স্পিকার অ্যান্ড মাই লাভ, যে আছেন তার সাথে আমি মিশে যাব। রবার্ট ব্রাউনিং অ্যান্ড এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং হতে পারে আমাদের এক্ষেত্রে, বলতে পারি। তো সেই উষ্ণতা কাজ করছে তাদের মধ্যে, কেমন? এবারে দেখো, দিস ফিল্ডস টু ক্রস টিল আ ফার্ম অ্যাপিয়ার্স। আমি আসছি আস্তে আস্তে, হ্যাঁ এটা ভালো কথা মনে করিয়ে দিয়েছেন একজন। দ্য টাইটেল অফ দিস পোয়েম মিটিং অ্যাট নাইটে, বলেই নি, বেশ ভালো কথা মনে হয়েছে। এটা নাইট অ্যান্ড মর্নিং, অ্যাকচুয়ালি এই কবিতাটি নাইট অ্যান্ড মর্নিং টাইটেলের প্রথমত, অ্যান্ড ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন দ্য ইয়ার অফ 1845। আমি তখন ছেড়ে গিয়েছি 1845-এ। ইট ওয়াজ পাবলিশড ইন ড্রামাটিক লিরিক্সে, ড্রামাটিক লিরিক আর ড্রামাটিক সেই রোমান্সে, ড্রামাটিক রোমান্সেস অ্যান্ড লিরিক্স এখানে পাবলিশ হয়েছে ইন দ্য ইয়ার অফ 1845। এবং নাইট অ্যান্ড মর্নিং ছিল এর অ্যাকচুয়াল টাইটেল। অ্যান্ড এর পরে আছেন তিনি, একটা হলো মিটিং অ্যাট নাইট, আরেকটি হলো পার্টিং অ্যাট মর্নিং, রাত্রিবেলার সাক্ষাৎ, আর সকালবেলায় আবার আমাদের বিচ্ছেদ, কিছু করার নেই, আবার বাড়ি ফিরতে হবে। তো এই ছিল ব্যাপারটা, আমি আরও আসছি পরে, কবিতাটি আলোচনা করি। দেন আ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ, তো অবশেষে সেই সি সেন্টেড বিচ, সমুদ্রের যে গন্ধ মাখা উষ্ণ সেই 1 মাইল সমুদ্রের তট আমি পার করে এবারে আমি কোথায় পৌঁছলাম? এমসিকিউ দেখো এখানে, 1 মাইলের দীর্ঘ সমুদ্র সেই তট, তারপর 3 fields টু ক্রস টিল আ ফার্ম অ্যাপিয়ার্স। এবার আবার আমাকে পার করতে হবে কি জিনিসটাকে? 3 fields, 3টি মাঠ আমাকে ক্রস করতে হবে। 3 fields অর্থাৎ 3 ইজ অ্যান অমিনাস নাম্বার, আমরা জানি এটা খুব একটা শুভ জিনিস নয়, 3কে আমরা অশুভ হিসাবে মানি। মানে 1 2 ঠিক আছে, 3 যখনই হয়ে যাচ্ছে এখানে দেখো সেই 3টাকেও কিন্তু বলা যেতে পারে কোথাও একটা জায়গায়, এও কিছু সাজেস্ট করছে আমাদের, সেই অমিনাস নাম্বার, অশুভ নাম্বার একটা। এই ক্ষেত্রে আমি জানি না কি হতে যাচ্ছে আমার সঙ্গে। 3 fields টু ক্রস, 3টি মাঠ আমাকে অতিক্রম করতে হবে, টিল আ ফার্ম অ্যাপিয়ার্স। ফার্ম মিনস ফার্ম হাউস,
একটা একটা খামার আমাকে অতিক্রম করতে হবে, ফার্ম হাউস অতিক্রম, আমাকে সেই মাঠ অতিক্রম করে ফার্ম হাউসে পৌঁছতে হবে। সেই ফার্ম হাউসেই মাই লাভ ইজ ওয়েটিং। তারপর আর ট্যাপ, এখানে আর অত কঠিন শব্দ কিছু নেই। আর ট্যাপ, ট্যাপ কি? ট্যাপ অর্থাৎ কুইক অ্যান্ড লাইট সাউন্ড বলা যেতে পারে, খুব তাড়াতাড়ি দ্রুত এবং হালকা আওয়াজ, বেশি জোরে তো আওয়াজ করা যাবে না, আশেপাশে সবাই তো জেনে যাবে। অর্থাৎ আমি সমুদ্র যাত্রা কমপ্লিট করার পর, সি বিচ 1 মাইল কমপ্লিট করার পর 3 ফিল্ডস আমি ক্রস করেছি। আই হ্যাভ অলরেডি কমপ্লিট দ্যাট স্ট্রাগলিং পিরিয়ড। আমি এই 3টি মাঠ অতিক্রম করলাম, অতিক্রম করে অবশেষে আমি পৌঁছালাম কোথায়? আমি পৌঁছালাম সেই ফার্ম হাউসে, এবং সেখানে গিয়ে আমি কি করলাম? আর ট্যাপ অ্যাট দ্য পেন, কোথায় গিয়ে সেই আওয়াজ করলাম? গ্লাস অফ দ্য উইন্ডো। পেন অর্থাৎ গ্লাস অফ দ্য উইন্ডো, সেই কাচের মধ্যে গিয়ে আওয়াজ করলাম ঠকঠক করে। দ্য কুইক শার্প স্ক্র্যাচ, আর যেই আওয়াজ করলাম, কেউ একজন তো অপেক্ষায় রয়েছেন, সে তো জানেন যে আমার জন্য কেউ দেখা করতে আসছেন, কেউ সাক্ষাৎ করতে আসছেন। রবার্ট ব্রাউনিং এর ক্ষেত্রে ইট মে বি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। তো তিনি কি করছেন? ভেতর থেকে দ্য কুইক, খুব তাড়াতাড়ি একটা শার্প স্ক্র্যাচ, স্ক্র্যাচ মিন্স রাব, একটা ঘর্ষণ, অর্থাৎ সেই কিসে সেই ঘর্ষণ হচ্ছে? খুব দ্রুত একটা ঘর্ষণের আওয়াজ। কিসে সেই ঘর্ষণ? অ্যান্ড ব্লু স্পার্ট অফ আ লাইটেড ম্যাচ। কিসের ব্লু আছে? দেখো এখানে ব্লু কালার, আবার আসবো, এরও সিগনিফিকেন্স আছে। ব্লু, নীলাভ সেই বর্ণের, স্পার্ট অর্থাৎ স্পার্ক, একটা ফ্ল্যাশ বলা যেতে পারে। কিসের সাথে? অফ আ লাইটেড ম্যাচ, অর্থাৎ ম্যাচ মিন্স দেশলাই, সেই দেশলাই থেকে কাঠি বের করে একটা ঘর্ষণের আওয়াজ, খুব দ্রুত একটা ঘর্ষণ, এবং সেখান থেকে কি উৎপন্ন হলো? ইট প্রডিউসড ব্লু স্পার্ট, ব্লু ফ্ল্যাশেস। কি হচ্ছে? নীল রঙের সেই আলোকের চমক আমি দেখতে পেলাম। অর্থাৎ এটা কি ইন্ডিকেট করছে? এটা আবার সেই প্যাশন, ইন্টেন্স প্যাশন ইন্ডিকেট করছে, একটা ভালো পজিটিভিটি এখানে ইন্ডিকেট করা যেতে পারে। এবং ব্রাউনিং এক্ষেত্রে বলে রাখি, হি ইজ ভেরি মাচ অপটিমিস্টিক, এবং তিনি এবারে আশাবাদী যে এই নীলাভ বর্ণ কি হচ্ছে? ব্রাইট অ্যান্ড হোপফুল। এটা সাজেস্ট করে যে ব্রাইট অ্যান্ড হোপফুল স্পিরিট বলা যেতে পারে, এটা কাজ করছে আমার ভেতরে। কার? স্পিরিট অফ দ্য স্পিকার বলা যেতে পারে, যে আমার ভেতরে এখন সেই উজ্জ্বল, সেই নীলাভ বর্ণের মতন আমার ভেতরটা উজ্জ্বল হয়ে আসছে, আমি কিছু আশার আলো দেখতে পাচ্ছি, আশার আলো বলা যেতে পারে, হোপফুল। আমি এখন হোপফুল যে আমি সেই যার সঙ্গে এসেছি দেখা করতে, তার সঙ্গে আমার দেখাটা অবশেষে সম্পূর্ণ হবে। অ্যান্ড ব্লু স্পার্ক অর্থাৎ নীলাভ বর্ণের সেই স্পার্ক অর ফ্ল্যাশেস কোথা থেকে জ্বলে উঠলো? লাইটেড ম্যাচ থেকে। অ্যান্ড তারপর অ্যান্ড আ ভয়েস লেস লাউড, অবশেষে একটা ভয়েস, একটা কণ্ঠস্বর আমি জানতে পেলাম, আমি শুনতে পেলাম। অ্যান্ড দ্য ভয়েস লেস লাউড, কার ভয়েস? দ্য ভয়েস অফ দ্য লেডি লাভ, দ্য ভয়েস অফ দ্য লেডি লাভ, লেডি লাভ হু ইজ ইনসাইড দ্য হাউস, হু ওয়াজ ইগারলি ওয়েটিং ফর দ্য স্পিকার, ফর হার লাভ, তার জন্য অপেক্ষায় অনেকক্ষণ ধরে। এবং তার আওয়াজটা কি হলো? মৃদু, লেস লাউড, ভীষণ আস্তে কথার আওয়াজ, কারণ ইটস আ সিক্রেট মিটিং। The lover has a strong desire to meet his beloved at night, secretly, privately, গোপনে। এটা যেহেতু গোপন সাক্ষাৎ, রাত্রিবেলার অন্ধকারের সাক্ষাৎ, অর্থাৎ এখানে বেশি আওয়াজ তো করা যাবে না, কেউ তো পছন্দ করছেন না বাড়ির লোক। তো অ্যান্ড আ ভয়েস লেস লাউড, খুব মৃদু সেই কণ্ঠস্বর। থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স, কিন্তু তাতে কি রয়েছে? কিসের মিশ্রণ রয়েছে? জয় অর্থাৎ আনন্দ, আর ফিয়ার্স অর্থাৎ ভয়। জয় মিক্সড উইথ ফিয়ার, ভয় আর আনন্দ মিশ্রিত সেই আওয়াজ। আমার একটা ভয় কাজ করছে ভেতরে যে এই সাক্ষাৎ সাকসেসফুল হবে তো, নাকি আবার সেই আনন্দও কাজ করছে যে আমি কিছুক্ষণের মধ্যেই তো আবার আমার যে লাভার, তার সাথে আমার সাক্ষাৎ হতে চলেছে। তাহলে একদিকে দেখো জয়, আর একদিকে ফিয়ার। দ্যাট ইজ ওয়াই দিস ভয়েস ইজ মিক্সড উইথ জয় অ্যান্ড ফিয়ার, আনন্দ আর ভয় মিশ্রিত এই কণ্ঠস্বর, ভীষণ মৃদু। আর এই লাস্টের লাইন কবিতার ভীষণ সিগনিফিক্যান্ট। দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ, এই যে দুটো হার্ট, কার কার দুটো হার্ট? অর্থাৎ আমরা যদি রবার্ট ব্রাউনিং ধরি, তাহলে রবার্ট ব্রাউনিং দ্য পোয়েট অ্যান্ড এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং দ্য ওয়াইফ অফ রবার্ট ব্রাউনিং, তো তাদের যে দুজন, এবং এখানে যে স্পিকার এবং তার যে লেডি লাভ, তাদের যে দুটো হার্ট, সেই দুটো হার্ট কি হচ্ছে বলতো? বিট হচ্ছে, হার্ট বিট, অর্থাৎ টু মাচ এক্সাইটমেন্ট, দে আর ভেরি মাচ অ্যাংশাস। এই যে গোপন সাক্ষাতের জন্যে এত এক্সাইটমেন্ট তাদের কাজ করছে, যে হার্টবিট এত জোরে, তাদের এই হার্টবিটের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। বিটিং ইচ টু ইচ, দুজনের হার্টবিটের আওয়াজ এত বেশি। দেন আছে, দেখবে এখানে কম্পারেটিভ ডিগ্রি আছে। অ্যান্ড দ্য ভয়েস লেস লাউড,
সেই মহিলার যে কণ্ঠস্বর, লেডি লাভের যে কণ্ঠস্বর, সেটাও কম। কার তুলনায়? আমাদের দুজনের যে হার্টবিটের আওয়াজ, সেই হার্টবিটের যে শব্দ, তা অনেকটাই বেশি। কার থেকে? সেই কণ্ঠস্বরের থেকে। অর্থাৎ এটা এই জন্যে, এই কণ্ঠস্বরের কথাটা এখানে বোঝানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই যে ইউনিয়ন অফ দ্য লাভার্স, এই যে দুটো ইউনিয়ন অফ দ্য সোল, এই যে দুটো সোলের যে মিল হবে, এর আগে যে এক্সাইটমেন্টটা, দুটো লাভারের যে এক্সাইটমেন্টটা, এটাকে বোঝানোর জন্য কতটা উত্তেজিত তারা, সেই উত্তেজনাকে বোঝানোর জন্য এই কম্পারেটিভ ডিগ্রিটা এখানে, এই কম্প্যারিশনটা এখানে তুলে ধরা হয়েছে যে দি ভয়েস অফ দ্য লেডি লাভ ইজ লেস লাউড দেন দ্য সাউন্ড অফ দ্য হার্টবিটস অফ টু লাভার্স। দুজনের যে হার্টবিট, তার আওয়াজের থেকে কণ্ঠস্বর কম। এটা কি হয়? এটা কি হতে পারে? কণ্ঠস্বরের আওয়াজ আরও কম, তাদের হার্টবিটের আওয়াজ অনেকটা বেশি। কেন? সেটা বোঝানোর জন্যে যে এটা হচ্ছে একটা, এখানে এক্সাইটমেন্ট কাজ করছে, এখানে উত্তেজনা কাজ করছে। তার মানে এই যে কবিতার প্রথমেই যে লাইনটি লেখা ছিল যে দ্য পোয়েম কনক্লুডস উইথ দ্য ডিলাইটেড মিটিং অফ দ্য লাভার্স বাই আ ফার্ম নিয়ার দ্য সি বিচ। সমুদ্রের পাড়ের পাশে ফার্ম হাউসে দ্য পোয়েম কনক্লুডস, পোয়েমটি শেষ হয়েছে অবশেষে কিসের সাথে? উইথ দ্য ডিলাইটেড মিটিং অফ দ্য লাভার্স। অত্যন্ত আনন্দ একেবারে মিশ্রিত, জয় আর ফিয়ার তো আছেই, তবে ভীষণ আনন্দের এটা ডিলাইটেড, সেই ডিলাইটেড মিটিং অবশেষে সম্পূর্ণ হয়েছে। দ্য সিক্রেট মিটিং, দ্য ডিলাইটেড সিক্রেট মিটিং, অবশেষে কি হয়েছে? ফাইনালি ইট হ্যাজ বিন অ্যাকমপ্লিশড। কোথায়? নিয়ার দ্য সি বিচ অ্যান্ড ইনসাইড দ্য ফার্ম হাউস। সেই ঘরটায়, সেখানে সেই দেশটায় কাঠির আগুন জ্বালানোর পর, তারপর তার যে মৃদু আওয়াজ, লেডি লাভের যে মৃদু আওয়াজ, সেই আওয়াজটা শোনা গেল, এবং সেটা কম্পেয়ার করলে, দুজনের হার্টবিটের সাথে কম্পেয়ার করলে, ইট ইজ লেস লাউড। এই হচ্ছে আমাদের মিটিং অ্যাট নাইট। মিটিং অ্যাট নাইট সম্পর্কে একেবারেই প্রথমেই আমি টাইটেলটা, এটা একটু আমি ওখানে মিস করে গেছি। মিটিং অ্যাট নাইটের টাইটেলটা আরও একবার বলে দিই তোমাদের। নাইট অ্যান্ড মর্নিং, এই ছিল এর মূল টাইটেল, নাইট অ্যান্ড মর্নিং, অ্যান্ড ইট ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার অফ 1845 ইন ড্রামাটিক রোমান্সেস অ্যান্ড লিরিক্স। এটা মনে রেখো। এবং এটি পরবর্তীতে দুটো পার্ট, এটা পার্ট এ কিন্তু, মিটিং অ্যাট নাইট পার্ট 1 মিটিং অ্যাট নাইট, অ্যান্ড দি পার্ট 2, এটা দুটো পার্টে পরে ভাগ করা হয়, পার্টিং অ্যাট মর্নিং, রাত্রিবেলায় সাক্ষাৎ এবং সকালবেলায় আমাদের বিচ্ছেদ। তো রবার্ট ব্রাউনিংয়ের সাথে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের এইরকম একটা সম্পর্ক ছিল, তাদের মাঝে মাঝে এরকম একটা সিক্রেট মিটিং হতো, এবং সেটা কি কোথাও হয়তো একটা জায়গায় উপস্থাপন করার চেষ্টা আমরা বলতে পারি। বাট হিয়ার all these described the feelings, the emotions, we cannot say firmly that this is all about দ্য পোয়েট রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিংয়ের ক্ষেত্রেই যে সব কিছু, এটা বলা যায় না কিন্তু, এটুকু মনে রেখো। আর মিটিং অ্যাট নাইট তাহলে আমরা কি জানলাম? ইট ইজ নট ড্রামাটিক মনোলগ, ইট ইজ আ ড্রামাটিক লিরিক। ড্রামাটিক লিরিক এই কবিতাটি, এবং এটা একটা লিরিক পোয়েম। ইটস অটোবায়োগ্রাফিক্যাল, ইউ ক্যান সে, পপুলার ড্রামাটিক লিরিক আর লাভ পোয়েম অবশ্যই। আর পাশাপাশি বলে রাখি, রবার্ট ব্রাউনিং সেই ড্রামাটিক মনোলগের স্রষ্টা। আর এই কবিতাটি মিটিং অ্যাট নাইট, ইট ইজ আ লাভ পোয়েম, অ্যান্ড হিয়ার a lover has strong desire, আমরা কি পেয়েছি? A lover has strong desire to meet his lady love at night, গোপনে তার সাথে সাক্ষাৎ করা। এই হচ্ছে আমাদের মিটিং অ্যাট নাইট কবিতাটি, রবার্ট ব্রাউনিংয়ের অত্যন্ত সুন্দর একটি কবিতা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। কোথাও কোথাও এই যে শব্দগুলো, আরও একবার বলি যে এই শব্দগুলো, গ্রে সি, এই প্রথমে যেটা বলা হলো গ্রে সি, এই লোনলিনেস বা এই ইভিনিং টাইমটা যেটা গ্রে সি, লং ব্ল্যাক ল্যান্ড, এই যে ব্ল্যাক অর্থাৎ সিক্রেসি অফ দ্য জার্নি, এই শব্দগুলো কিন্তু বারবার শোনো, আমি তো বলেই দিয়েছি, বারবার আবার শোনো, তাহলে আশা করি আমি ক্লিয়ার হয়ে যাবে। এবং এখানে অনেক শব্দ এরকম রয়েছে, যে ফায়ার, ফায়ারি রিংলেস হয়েছে, অর্থাৎ ফায়ার ইজ আ সিম্বল অফ রোমান্টিক লাভ, আমি বললাম। এখানে আরও কিছু রয়েছে, স্ল্যাশি, যেমন সেন্স অফ ক্লোজনেস, এই কর্দমাক্ত ব্যাপারটা, ক্লোজনেস ব্যাপারটা এখানে কাজ করছে। এখানে আরও কিছু পাওয়া গেছে, হ্যাঁ, ব্লু কালার পাওয়া গেছে, অর্থাৎ ব্রাইট অ্যান্ড হোপফুল স্পিরিট অফ দ্য স্পিকার বলা যেতে পারে। একটা বেশ উৎসাহের সাথে আনন্দের একটা কিছু এখানে প্রকাশ করা হয় ওই ব্লু স্পার্কটা দিয়ে, নীলাভ বর্ণের সেই শিখা দিয়ে। আর মোটামুটি এই তো এগুলোই পাওয়া যাচ্ছে। আর ইন্টেন্স প্যাশন তো প্রত্যেকটা শব্দই বহন করছে, ইন্টেন্স প্যাশন তো এখানে রয়েছে, এই সব কিছু নিয়ে। কেমন? তো এই ছিল আমাদের মিটিং অ্যাট নাইট। এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে বরাবর যেভাবে তোমাদের বলি, সরাসরি প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর আমি দিতে বাধ্য। তোমাদের বুঝতে অসুবিধা হতেই পারে, আমি অনেকটা হয়তো বলেছি, কোথাও কোথাও হয়তো এড়িয়েও যেতে পারি। যদি কোথাও কনফিউশন থাকে জিজ্ঞেস করবে, আমি পরিষ্কার করার চেষ্টা করব। দেখো একটু আমি বই থেকে কয়েকটা প্রশ্ন, যেমন স্যাম্পল প্রশ্ন থাকে, একটু বলে নিই। মিটিং অ্যাট নাইট ইজ, এখানে দেখো অপশন আছে ড্রামাটিক মনোলগ, সনেট, ওড, ড্রামাটিক লিরিক। আমরা এটা জানলাম, ড্রামাটিক লিরিক। এই যে প্রশ্নগুলো, তারপর মিটিং অ্যাট নাইট ইজ অপশন রয়েছে
নেচার পোয়েম, এলিজি নাকি লাভ পোয়েম, নান অফ দিস, লাভ পোয়েম আমরা জানলাম এটা, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তারপর এই যে দ্য লেন্থ অফ দ্য সি সেন্টেড বিচ, আমরা জানলাম সি সেন্টেড বিচের যে দৈর্ঘ্য সেটা কতটা আমরা পেয়েছি এখানে, দেন আ মাইল অফ ওয়ান সি সেন্টেড বিচ, অর্থাৎ 1 মাইল। তারপর প্রশ্ন আসতে পারে ফিল্ডসটা, কটা ফিল্ড ক্রস করতে হয়েছে, দ্য পোয়েট হ্যাড টু ক্রস হাউ মেনি ফিল্ডস, 3 ফিল্ডস, এটা এসএকিউতেও আসে। আর ব্রড প্রশ্নের ক্ষেত্রে দেখো এখানে কিছু প্রশ্ন এরকম হতে পারে, ব্রড প্রশ্ন অনেকভাবেই ঘুরে হয়, তবে তোমাদের একটা সাজেশন আমার বারবারই থাকবে, ডে ব্রেকের ক্ষেত্রেও বলেছি, এই মিটিং অ্যাট নাইটের ক্ষেত্রেও বলি, মূলত সাবস্ট্যান্সটা, মিটিং অ্যাট নাইট হোক বা ডে ব্রেক হোক বা কম্পাসড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ হোক, সিক রোজ হোক বা ব্রাদারহুড হোক, এই যে পোয়েমগুলোর এর যে সাবস্ট্যান্সটা, একটাই শর্টকাট, এখানে শর্টকাট বলা ঠিক নয়, দ্যার ইজ নো শর্টকাট টু সাকসেস, তবুও বলছি তোমাদের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে সাবস্ট্যান্সটাকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। পুরো সাবস্ট্যান্সটা যদি তুমি জেনে নিতে পারো তাহলে এমসিকিউ, এসএকিউ আর এলএকিউ সব প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে, এবং 9 নাম্বার কিন্তু এটা ক্যারি করছে, অর্থাৎ একটা এমসিকিউ, 2টো এসএকিউ এবং একটি ব্রড প্রশ্ন, সরি 8 নাম্বার কিন্তু বহন করছে এই মিটিং অ্যাট নাইট, এবং 12-এর ক্ষেত্রে সেটা হয়ে যায় 9 নাম্বার। তো মোটামুটি সাবস্ট্যান্সটা তোমাদের পুরো পড়ে রাখতে হবে, তবেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এই ছিল আমার মোটামুটি বলার আজকের ক্লাসে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে কোনো নতুন টপিক নিয়ে। ভালো থেকো তোমরা সকলে, আর ভালো থাকবেন আপনারাও সকলে। ধন্যবাদ, শুভরাত্রি।